আসসালামু আলাইকুম। আজ খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো। দেখেন, বাংলাদেশের সবাই কিন্তু নারী পুরুষের সমান অধিকারের কথা বলে। ইভেন আমাদের যে সংবিধান বা কনস্টিটিউশন আছে সেখানেও বলা হয়েছে নারীদের অধিকার হবে পুরুষের সমান অধিকার। এবং বাংলাদেশের যে নারীবাদী সংগঠন আছে বিভিন্ন সময় কিন্তু সরকারকে চাপ প্রয়োগ করে নারীদের জন্য স্পেশাল আইন তৈরি করার জন্য বা নারীদের অধিকার আরো বৃদ্ধি করার জন্য, যার ফলশ্রুতিতে নারীদের জন্য বাংলাদেশে একের পর এক নারীদের সুরক্ষা দেওয়ার জন্য, নারী অধিকার রক্ষা করার জন্য কিন্তু বিভিন্ন আইন তৈরি হয়েছে। কিন্তু বাংলাদেশে যদি আপনি খোঁজ নেন, আপনি যদি জরিপ করেন, তাহলে দেখবেন সব থেকে বেশি নারী দ্বারা পুরুষ নির্যাতনের শিকার হয়েছে। অর্থাৎ নারী যদি ঘরের ভিতরে কোনো পুরুষকে মারে, আপনি কিছু বলতে পারবেন না, আপনি মামলা করলে বিশ্বাস করবে না। নারী যদি আপনার ঘর থেকে আপনার বউ বা স্ত্রী যদি আপনার ঘর থেকে টাকা পয়সা আত্মসাৎ করে বা চুরি করে নিয়ে যায়, তাহলেও সেটা কোর্টে মামলা করলে কোনো কাজ হয় না। অর্থাৎ নারীকে স্পেশালি অনেক ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু অনেক বড় করে দেখা হয়েছে, কিন্তু পুরুষকে খুব ক্ষুদ্র করে দেখা হয়ে গেছে। কোথায় সমস্যা? দেখেন, একজন নারী চাইলে একটা পুরুষের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করতে পারে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করতে পারে, পারিবারিক সহিংসতা আইনে মামলা করতে পারে, পারিবারিক আদালতে মামলা করতে পারে, ভরণ পোষণে মামলা করতে পারে। চাইলে সে আপনার পেনাল কোডের অধীন যে কিন্তু মারপিটের মামলা করতে পারে, চাইলে পেনাল কোডের অধীন পরকীয়ার মামলা করতে পারে, চাইলে সে 107 মামলাও কিন্তু আপনার বিরুদ্ধে করতে পারে। আপনি কয় মামলাটি করতে পারেন? আপনি একজন পুরুষ, আপনি একজন স্বামী, আপনি চাইলে আপনার বউয়ের বিরুদ্ধে স্টেপ নিলে কোর্ট বিশ্বাস করবে না। আপনি আত্মসাতে মামলা করতে পারবেন না, চুরির মামলা করতে পারবেন না। আপনি যদি যৌতুকের মামলা করতে যান, যৌতুকের মামলা করার স্কোপ খুবই কম। অর্থাৎ আপনারা যদি কোর্ট মনে করেন তো সরিয়ে দেবেন হলে আপনার মামলা নিতে পারে, কিন্তু দেখা যাবে যে 100 মামলা করলে সেখান থেকে হয়তো 2টি মামলা একসেপ্ট হয়েছে, বাকি 98টি মামলা কিন্তু আপনার একসেপ্ট হবে না, অর্থাৎ 203 ধারাতে খারিজ হয়ে যাবে। কিন্তু আপনি দেখেন, নারী যদি 100টি যৌতুকের মামলা করে, 100টির মধ্যে 100টি মামলা কিন্তু একসেপ্ট হয়। অর্থাৎ আমাদের সমাজে পুরুষদেরকে এমন ভাবে ফোকাস করা হয়েছে যে পুরুষ মানে সে যৌতুক চায়, অর্থাৎ পুরুষ মানে হচ্ছে যৌতুকের বিশাল বড় একটা অপরাধ ক্ষেত্র। আপনি দেখবেন আদালত অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে যৌতুক নিরোধ আইনে মামলা হচ্ছে, সাথে সাথে সে আপনার নারী ও শিশু নির্যাতন দমনের 11 আদালতে মামলা করছে, একই মামলা করছে। অর্থাৎ একই মামলা 2টি স্পেশাল আইন থাকার কারণে 2টিতে ভিন্নভাবে মামলা করার সুযোগ রয়েছে। তাহলে পুরুষ যে পদে পদে নির্যাতনের শিকার হচ্ছে, এই দেশে এক জরিপ করে দেখা গেছে যে অধিকাংশ নারী যৌতুকের বিরুদ্ধে যে মামলা করে, অর্থাৎ পুরুষের বিরুদ্ধে যৌতুকের যে মামলাগুলো করে, মামলাগুলো ভুয়া এবং 80% মামলাতে খালাস হয়ে যায়। অর্থাৎ পুরুষের কোনো দোষী নাই এখানে, তারপরেও কিন্তু তারা মামলার শিকার হয় এবং তাদের অনেক টাকা খরচ হয়। মূলত এই মামলাগুলো করার একটাই উদ্দেশ্য হচ্ছে পুরুষের কাছ থেকে যে দেনমোহরগুলো আছে, দেনমোহরগুলো আদায় করা। আরে ভাই, আপনার যদি দেনমোহরই যদি আদায় করার ইচ্ছা থাকে, তাহলে আপনি যৌতুকের মামলা না করে সোজা চলে যান একবারে ভরণ পোষণের দেনমোহরের মামলা করেন। পারিবারিক আদালত থেকে আপনি আপনার যে দেনমোহরের টাকা সেটা বুঝে নেওয়ার জন্য চেষ্টা করেন। আপনি একজন মানুষকে শুধু হয়রানি করবেন কেন? আর এদিকে সবথেকে কষ্টের বিষয়, দেখেন এই দেশে বহু মানুষ কিন্তু আজকে প্রতারিত হয়েছে নারীর হাতে। যারা প্রবাসে কাজ করেন তারা বউকে বিশ্বাস করে টাকা পয়সা দেয়, বউ আরেকজনের সাথে প্রেম করে তার সাথে ঘর সংসার করে বা তাকে নিয়ে চলে যায়, স্বামীর সকল টাকা পয়সা নিয়ে যায়। এখন আপনি মামলা করতে গেলে আপনার মামলা নেয় না, ঠিক আছে? এমন একটা অবস্থা। আবার দেখেন, ওই যে পুরুষের সাথে আপনার বউয়ের যে সম্পর্ক, পরকীয়া সম্পর্ক, আপনি চাইলে কি আপনার স্ত্রীকে সাজা দিতে পারবেন? আপনি আপনার স্ত্রীর বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারবেন না। অথচ আপনি ধরেন মনে করেন কোনো ভাবে পরকীয়া করেছেন বা কোনো না কোনো ভাবে কারোর সাথে আপনি সম্পর্ক করেছেন, সাথে সাথে আপনার স্ত্রী কি করবে? আপনার বিরুদ্ধে একটা পরকীয়ার মামলা দিয়ে দিতে পারবে। অর্থাৎ আপনি দেখেন সুপারিয়রিটি সব জায়গায় কাকে দিয়েছে? নারীকে দিয়ে রাখছে। অর্থাৎ নারীর যে সম্মান, নারীর যে আপনার প্রোটেকশন আইনে দেওয়া আছে, সেই পরিমাণ প্রোটেকশন, সেই পরিমাণ সম্মান একজন পুরুষের নেই। আজকে পুরুষ দিনের বেলায় ঠিক মতো ঘুমাইতে পারে না। আমি প্রায় সময় নিউজে দেখি যে প্রাইভেট যে অর্গানগুলো আছে সেগুলো কিন্তু স্ত্রীরা আপনার কেটে নিয়ে যাচ্ছে। তাহলে এখানে প্রোটেকশন কি দিবে? এর জন্য কি আইন আছে পুরুষদের জন্য? আমার মনে হয় যারা আইন তৈরি করে, ল মেকার্স যারা আছে, যারা সংসদে যায়, যারা ম্যান্ডেট নিয়ে যায়, তারা শুধু পুরুষের ম্যান্ডেটের কথা তো মাথায় রাখে না, তারা শুধু নারীর ম্যান্ডেটের কথা মাথায় রাখে। তারা নারীদের সুরক্ষা দেওয়ার জন্য, আজকেও একটা সুরক্ষা দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী ভাবছেন, উপদেষ্টা যিনি, যে নারীদেরকে যাবজ্জীবনের ক্ষেত্রে 20 বছর করা যায় কিনা, আর পুরুষদের জন্য আরো বাড়ানো যায় কিনা। অর্থাৎ সব ক্ষেত্রে কেন আপনাদের এমন হবে? বাংলাদেশে আপনি একটা জরিপ করেন, একটা সমীক্ষা করেন, সেই সমীক্ষাতে উঠে আসবে যে বাংলাদেশে নারী থেকে পুরুষ কতভাবে নির্যাতনের শিকার হচ্ছে, বহুভাবে নির্যাতনের শিকার হচ্ছে। বাংলাদেশের এই সেকেলে আইন, বাংলাদেশের এই সেকেলে ধারণাকে পরিবর্তন করতে হবে। পুরুষের জন্য আইন তৈরি করতে হবে, অথবা পুরুষকে সুরক্ষার ব্যবস্থা করতে হবে। আপনারা যদি শুধুমাত্র নারী ফোকাস করে যদি আপনারা আইন তৈরি করেন, তাহলে এখানে সব থেকে বড় নির্যাতনের শিকার রাষ্ট্র করে দিচ্ছে। অর্থাৎ রাষ্ট্রকে আরো বেশি সচেতন হতে হবে। রাষ্ট্রকে সচেতন করে পুরুষ সুরক্ষার জন্য আইন করতে হবে, পুরুষের জন্য স্পেশাল আইন করতে হবে। যে এই যারা প্রতারণার শিকার হচ্ছে, প্রবাসে যারা চাকরি করেন, প্রবাসে যে বছরের পর বছর কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকাগুলো জোগাড় করেন, বাড়িতে এসে দেখেন যে সব টাকা নিয়ে আরেক প্রেমিকার কাছে, প্রেমিকার সাথে আপনার ভেঙে গেছে বা প্রেমিকের সাথে ভেঙে গেছে। এই যে দুঃখের, এই যে কষ্টের বিষয়, এগুলো কিন্তু মেনে নিতে পারেন। অনেক সুইসাইড হয় আমরা দেখি। পুরুষের সুরক্ষার জন্য আইন হওয়া উচিত।
আমার মনে হয় সবাইকে বিবেচনা করে দেখা উচিত যে আসলে পুরুষ নির্যাতন বাংলাদেশে বোধহয় নারী নির্যাতনের থেকে বেশি হচ্ছে, সেই দিকে সবার খেয়াল রাখতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।